গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ 9ম পর্ব। ইদানিং রানুর ইনসমনিয়ার মতো হচ্ছে। গত রাত্রে 3টা পর্যন্ত জেগেছিল, আজও ঘুম আসছে না। মাথার দুপাশে দপদপ করছে। একটু আগেই 1 গ্লাস পানি খেয়েছে, কিন্তু এখন আবার তৃষ্ণা হচ্ছে। রানু মশারির ভেতর থেকে বেরিয়ে এলো। অপলা পড়ছে। এত পড়ার কোনো মানে হয়? তার পড়ার ধরন অদ্ভুত। কোলের কাছে বই নিয়ে হেঁটে হেঁটে পড়া। এরকম না করলে তার নাকি কিছু মনে থাকে না। রানু বারান্দায় যাবার জন্য দরজা খুলতেই অপলা চেঁচিয়ে উঠল, কে? রানু জবাব দিল না। বারান্দায় এসে দাঁড়াল। চারদিক অন্ধকার, কোনো সারা শব্দ নেই। যাদের ঘুমিয়ে পড়ার তারা ঘুমিয়ে পড়েছে। রানু আপা? আজ ঘুম আসছে না? না। ঠান্ডা পানিতে মাথা ধুয়ে 1 গ্লাস গরম দুধ খেয়ে শুয়ে থাকো। চিত হয়ে শোবে এবং বড় বড় নিঃশ্বাস নেবে, যাতে রক্তে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। রানু জবাব দিল না। অপলা কি আজকাল বেশি কথা বলছে? বোধ হয় বলছে। এত কথা আগে বলতো না। আপা, বল। আনবো দুধ গরম করে? তুমি খেলে আমিও খাবো। আমারও ঘুমের ট্রাবল হচ্ছে। অবশ্যই আমার ঘুম হচ্ছে না পরীক্ষার টেনশনে। অপলা বারান্দায় চলে এলো। তার হাতে ডিকশনারি সাইজের একটা বই। অপলা হাসতে হাসতে বলল, আজকাল যেসব স্বপ্ন দেখছি সেগুলিও পরীক্ষা সংক্রান্ত। গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমাদের অ্যানাটমি কোয়েশ্চেন আউট হয়ে গেছে। সবাই সে কোয়েশ্চেন পেয়েছে। বহু ছোটাছুটি করে আমিও কোয়েশ্চেন জোগাড় করলাম। পরীক্ষা দিতে গিয়ে দেখি অ্যানাটমির বদলে সেদিন হচ্ছে বাংলা পরীক্ষা। কঠিন সব ব্যাকরণের প্রশ্ন হলো। উপপদ তৎপুরুষ সমাস কাহাকে বলে? বলতে বলতে অপলা হাসতে শুরু করল। রানু লক্ষ্য করল হাসির দমকে ডিকশনারির মতো মোটা বইটি মেঝেতে ছিটকে পড়েছে। অপলার সেদিকে লক্ষ্যও নেই। অপলা, বলো। রাত দুপুরে এরকম চেঁচিয়ে হাসা ঠিক না। সরি আপা, দুধ আনবো তোমার জন্যে? তুই বস, তোর সঙ্গে কথা আছে। অপলা বারান্দার মেঝেতেই শিশুদের মতো পা ছড়িয়ে বসল, অথচ রানুর পাশেই একটা চেয়ার খালি আছে। রানু দেখল অপলার শাড়ির আঁচল মুখে গুঁজে হাসির বেগ সামলাবার চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই অকারণেই খুব হাসছিস, বেশ কথা বলছিস। পরীক্ষার টেনশন এরকম হচ্ছে আপা। মেডিকেল টার্মে একে বলে। মেডিকেল টার্মে যাই বলুক, আমার মনে হয় আমি কারণটা জানি, ভালোই জানি। জানলে বলো, অবশ্য যদি বলতে চাও। তোর মতো বয়সী মেয়েরা যখন নিষিদ্ধ কিছু করে তখন এরকম আচরণ করে। হঠাৎ খুব প্রগল্ভ হয়ে যায়। নিজেকে আড়াল করে রাখবার জন্য কৃত্রিম আচরণ করে, যেমন তুই করছিস। অপলা গম্ভীর হয়ে বলল, নিষিদ্ধ কাজটা কি করলাম সেটাও বলো শুনি। পরীক্ষা হয়ে যাক তুমি কত বড় ডিটেকটিভ। সেটা আমি জানি না, তবে অনুমান করতে পারি। আমার ধারণা তুই তোর দুলাভাইকে খুব একটা আবেগের চিঠি লিখেছিস। চিঠিটা পোস্ট করবার পর তোর মনে হয়েছে কাজটা ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। অপলা তীক্ষ্ণ গলায় বলল, তুমি কি আমার চিঠি পড়েছ? না, পড়িনি। লুকিয়ে অন্যের চিঠি পড়বার অভ্যেস আমার নেই। না পড়লে চিঠির কথা তুমি জানতে পারতে না। এত বড় ডিটেকটিভ তুমি এখনো হওনি। অনুমান করে বলেছি, অনুমানটা ঠিক হয়েছে। সব অনুমান তো সবসময় ঠিক হয় না, অনেকবার ভুলও করেছি। সারা জীবনই তুমি ভুল করেছ। কেউ কেউ ভুল করবার জন্যই জন্মায়। অপলা হঠাৎ উঠে দাঁড়াল। রানু কিছু বলবার আগেই ছুটে চলে গেল ভেতরে। রানু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, কি লেখা ছিল সেই চিঠিতে? প্রেমের চিঠি নয় তো? অনেক দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। বর্ষা এসে গেল বোধ হয়। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। শীত শীত করছে।
বেশ বাতাস বারান্দায়। ভেতর থেকে একটা চাদর নিয়ে আসবে নাকি? আলসি লাগছে। একবার ভেতরে গেলে আর বারান্দায় আসা হবে না। অপলা আবার বারান্দায় এসে দাঁড়াল। কেঁদে টেঁদে এসেছে বোধহয়, কিংবা এক্ষুনি হয়তো কাঁদবে। রানু তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। রাত কত হয়েছে কে জানে, নিশ্চয়ই অনেক রাত। রানু আপা, বল। আমি তাকে আবেগের চিঠি লিখলেও তো তোমার কিছু আসে যায় না। তা ঠিক, কিছুই আসে যায় না। কোন মেয়ে তাকে কি লিখছে না লিখছে তাতে তোমার কি? বললাম তো একবার, আমার কিছুই না। এটা তুমি মুখে বলছো, কিন্তু মনে তা স্বীকার করো না। যদি স্বীকার করতে, আমার সামান্য চিঠি লেখা নিয়ে এতগুলি কথা বলতে না। রানু হেসে ফেলল। কেমন পাগলের মতো কথা বলছে অপলা। হাত নেড়ে নেড়ে কথা বলছে, যেন ক্লাসে বক্তৃতা দিচ্ছে। রানু শান্ত স্বরে বলল, আমি তোকে তেমন কিছুই বলিনি। তোর যদি ইচ্ছে হয় রোজ তাকে 2টো করে চিঠি লিখিস। হ্যাঁ, আমি লিখব। বেশ, লিখিস। ঢাকা এলে হাত ধরাধরি করে বলদা গার্ডেনে যাবি। আমি কিছুই বলবো না। অপলা কাঁদতে শুরু করল। ব্যাপারটা ঘটল হঠাৎ। অপলা যে কেঁদে ফেলতে পারে সে এটা ভাবেনি। রানু এগিয়ে এসে তার হাত রাখল অপলার পিঠে, শান্ত গলায় বলল, আবেগ খুব মূল্যবান জিনিস, এই কথাটা খেয়াল রাখবি। তোর দুলাভাইয়ের মধ্যে অন্য কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আবেগ যে নেই এটা আমি বলতে পারি। দীর্ঘদিন তার পাশে থেকে আমাকে শিখতে হয়েছে। চল ভেতরে চল, ঠান্ডা লাগছে। তুমি যাও, দরজা দিয়ে শুয়ে পড়ব। আয়। আসুন, কাঁদছিস কেন? আমি কাঁদলে তোমার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা কাঁদ। তবে কথায় কথায় কান্না একমাত্র শরৎচন্দ্রের নায়িকাদের মানায়, তোকে মানায় না। তারা ঘুমোতে গেল রাত 2টোর দিকে। রানু দেখল টগর তার খাটে নেই। এক ফাঁকে উঠে চলে গেছে অপলার ঘরে। টগর কি তাকে পছন্দ করে না? কেন করে না? টগরের পরিস্থিতি অন্য কোনো ছেলের হলে সে তার মাকেই আঁকড়ে ধরত, সেটাই স্বাভাবিক। রানু অপলার ঘরে উঁকি দিল। টগর অপলার গলা দুহাতে জড়িয়ে ধরে আছে। দৃশ্যটি সুন্দর, কিন্তু মন খারাপ করে দেবার মতো। অপলা, টগর কি জেগে আছে? আছে। টগর, টগর, কি? আমার সঙ্গে ঘুমোবে না? ঘুমাবো। এসো তাহলে। আসছি। কিন্তু টগর উঠে এলো না, যেন মাকে সান্ত্বনা দেবার জন্যই বলা। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, অপলা, তুই চিঠিতে কি লিখেছিস? তেমন কিছু না পা, আসতে লিখেছি, এর বেশি কিছু না। খুব ইনিয়ে বিনিয়ে লেখা, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঘুমো। টগরকে নেবে না? না, ও তোর সঙ্গেই থাকুক। রানুর এক ফোঁটা ঘুম এলো না। হাতের কাছে টগর নেই। বিছানাটা এই কারণে কি বিশাল লাগছে। তার মনে হলো একটা বিশাল মাঠের মাঝখানে সে শুয়ে আছে। তার ভয় ভয় করতে লাগল। ওসমান সবসময় বলতো, জীবজগতে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে একা একা থাকতে পারে। অন্য কোনো প্রাণী পারে না, তাদের সঙ্গী বা সঙ্গিনী প্রয়োজন। তবে মানুষ অসাধারণ কল্পনা শক্তির অধিকারী বলেই সে নিঃসঙ্গ সময়টায় সঙ্গী কল্পনা করে নেয় এবং একসময় একা থাকাটা তার অভ্যাস হয়ে যায়। টগরের বাবার নিশ্চয়ই একা থাকাটা এখন অভ্যাস হয়ে গেছে। এপাশ ওপাশ করতে লাগলো রানু। পাশের ঘরে বাতি জ্বলছে। অপলা বাথরুম করাচ্ছে টগরকে। খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে তারা। কি এত কথা ওদের, গুজগুজ ফুসফুস? কান পাতলে হয়তো শোনা যাবে, কিন্তু কান পাততে ইচ্ছা করছে না। টগর হাসছে,
তার সঙ্গে গলা মিলিয়ে হাসছে অপলা। ওদের দুজনের একটি গোপন জগৎ আছে। রানুর সেই জগতে প্রবেশের অধিকার নেই। জোর করে সে অধিকার আদায় করা কি সম্ভব? রানু কি এখন ডাকতে পারে টগরকে? শান্ত শীতল গলায় বলতে পারে, তোরা কি নিয়ে হাসছিস টগর? আমাকেও দলে নিয়ে নে, আমারও হাসতে ইচ্ছে করছে, আমিও হাসব। কিন্তু কেউ তাকে দলে নেবে না। আমি ছিলাম সারা জীবন দলছুট। ক্লাস 9-এ প্র্যাকটিক্যাল ক্লাসে 4 জন করে গ্রুপিং হবে। 41 জন ছাত্রী ক্লাসে, 10টি গ্রুপ। সে বাদ পড়ল। তাকে নিয়ে ছাত্রীরা কেউ গ্রুপ করেনি। বদিউজ্জামান স্যার বিরক্ত হয়ে বললেন, কোনো একটা গ্রুপের সঙ্গে ঢুকে যা, হাঁ করে দাঁড়িয়েছিস কেন? কিন্তু ঢুকবে কার সঙ্গে? যাদের কাছেই গেছে তারাই বলেছে, তুমি ভাই অন্য গ্রুপে যাও। সে সময় তার বয়স কম ছিল, আবেগ ছিল প্রচুর। সেও শরৎচন্দ্রের নায়িকাদের মতোই কাঁদতে শুরু করল। চোখ মুছতে মুছতে বদিউজ্জামান স্যারকে বলল, স্যার আমি সায়েন্স পড়ব না। স্যার অবাক হয়ে বললেন, তোকে কেউ গ্রুপে নিচ্ছে না, এই জন্য সায়েন্স পড়া ছেড়ে দিবি? রানু ফোঁপাতে ফোঁপাতে বলল, সেই জন্যে না স্যার, সায়েন্স পড়তে আমার ভালো লাগে না। সায়েন্স কি পড়েছিস যে বুঝে ফেললি সায়েন্স পড়তে ভালো লাগে না? আর ফিসফিস করে কাঁদছিস কেন? মাথা ব্যথা করছে স্যার, এই জন্যই কাঁদছি। আবার মিথ্যে কথা, মাথা মুড়িয়ে দেব বুঝলি? বদিউজ্জামান স্যার কথায় কথায় বলতেন, মাথা মুড়িয়ে দেব। কেউ অঙ্ক পারল না। স্যার হুঙ্কার দিয়ে বললেন, কাল একটা খুর নিয়ে আসবি, তোর মাথা মুড়িয়ে দেব। কেউ ক্লাসে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়ছে। স্যারের চোখে পড়ল। স্যার বললেন, দপ্তরি কালীপদকে ডেকে নিয়ে আয়, ওকে দিয়ে একটা 7 o'clock ব্লেড আনিয়ে তোর মাথা মুড়িয়ে দেব। একজন মানুষ সমগ্র জীবনে অল্প কয়েকজন ভালো মানুষের সাক্ষাৎ পায়, যারা তার উপর অসাধারণ প্রভাব ফেলে। বদিউজ্জামান স্যার সেরকম একজন মানুষ। ক্লাস 9-এর সেই প্র্যাকটিক্যাল ক্লাসে রানু লজ্জা ও অপমানে মরে যেতে বসেছিল। ইচ্ছা করছিল ছুটে গিয়ে কোনো একটা চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। হয়তো করেও বসত সেরকম কিছু। বদিউজ্জামান স্যার তাকে 2 ঘন্টা তার সামনের চেয়ারে বসিয়ে রাখলেন। যতবারই সে বলছে, স্যার উঠি, ততবারই স্যার বলেছেন, আহা বস না, এত তাড়া কিসের? সে বসেছিল মাথা নিচু করে, শুধু সামনে বসে থাকা, কোনো কথাবার্তা নেই। একসময় তিনি বললেন, আচ্ছা এখন বাড়ি যা, একা তোর জন্য একটা গ্রুপ করে দেব, ভালোই হবে, কাজকর্ম ভালো শিখবি। আর একটা কথা শোন, ছোটখাটো দুঃখ কষ্টকে আমল দিতে নেই। ক্লাসের মেয়েরা তোকে পছন্দ করছে না, তাতে কিচ্ছু আসে যায় না, আমি তো করছি। আমার তো মনে হয় তোর মতো ভালো মেয়ে আমি আমার শিক্ষকতা জীবনে কম দেখেছি। 36 বছর ধরে মাস্টারি করছি, কম দিন তো নয়, কি বলিস? তুই ভালো মেয়ে, খুব ভালো, এটা কখনো ভুলবি না। এটা স্যারের একটা মিথ্যা কথা। ক্লাসের সব মেয়েকেই স্যার এই কথা কোনো না কোনো দিন বলেছেন। কিন্তু কত মধুর সেই মিথ্যাটি। পৃথিবীতে মধুর মিথ্যার সংখ্যা এত কম কেন? ভাবতে ভাবতে রানু চোখের জল মুছল। বিয়ের পর সে গিয়েছিল স্যারের সঙ্গে দেখা করতে। তিনি চিনতে পারলেন না। অবাক হয়ে বললেন, তুমি কোন ব্যাচের মা? কি যেন নাম তোমার? রানু মৃদুস্বরে বলেছিল, আপনি আমাকে একবার আশা ও আনন্দের কথা শুনিয়েছিলেন, সেই কথাগুলি আমি প্রায়ই ভাবি। আমার হাজব্যান্ডকে আপনার কথা বলেছিলাম, তিনি আপনাকে দাওয়াত করেছেন। আপনি কি আসবেন আমাদের বাসায় একবার? কি করেন তোমার স্বামী? তিনি একজন লেখক, আপনি হয়তো চিনবেন। স্যার চিনলেন এবং উচ্ছ্বসিত হলেন। মা, তোমার পরম সৌভাগ্য, তুমি এমন একজনের পাশে আছো যিনি একজন অত্যন্ত উঁচু দরের মানুষ, যিনি শোকে ও দুঃখে মানুষকে পথ দেখান, আশা ও আনন্দের কথা বলেন। এরা মানবজাতির বিবেক। এদের পাশে থাকা ভাগ্যের কথা মা। কিন্তু তার সঙ্গে দেখা করতে আমি যাব না। তার সঙ্গে দেখা করার যোগ্যতা আমার নাই, আমি সামান্য মানুষ। ভোর হচ্ছে, একতলায় মোরগ ডাকছে।
রানু উঠে পড়ল, উঁকি দিল পাশের ঘরে। টগরের মাথা বালিশ থেকে সরে গেছে, কিন্তু দুহাতে সে অপলাকে জড়িয়ে ধরে আছে। কত চমৎকার সব দৃশ্য চারদিকে, তবু কত অর্থহীনেই বেঁচে থাকা। সারা বিকাল আকাশ মেঘলা ছিল। সন্ধ্যাবেলা চারদিক অন্ধকার করে বৃষ্টি নামল। রানু অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। খোলা জানালায় বৃষ্টির ছাঁট আসছে। ঘরের ভেতর প্রচুর হাওয়া। রানুর চোখ না মেলেই হাত বাড়াল, টগর নেই। তার সঙ্গে শুয়েছিল, এক ফাঁকে উঠে চলে গেছে। টগর, কি মা, কি করছো তুমি? কিছু করছি না। টগর কথা বলছে বারান্দায় দাঁড়িয়ে। বৃষ্টিতে ভিজছে নিশ্চয়ই। রানু এসে দেখে সত্যি তাই। রেলিং ধরে টগর বসে আছে। গা মাথা ভিজে সপ করছে। চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দৃশ্যটি দেখতে কেমন যেন অন্যরকম। যেন এই ছেলেটির কেউ নেই, বারান্দায় বসে বসে কাঁদছে। বৃষ্টিতে ভেজা ঠিক না টগর, ভেতর এসো। আসছি। টগর এলো না, ঠিক আগের মতোই বসে রইল। রানুর ইচ্ছা হলো কড়া গলায় একটা ধমক দিতে। সে ধমক দিল না, নিজেকে চট করে সামলাল। ছোট বাচ্চাদের খানিকটা নিজেদের মতো করে থাকতে দিতে হয়। কিছুক্ষণ ভিজলে কি এমন আর ক্ষতি হবে? টগর, কি মা? অপলা কোথায়, আসেনি এখনো? না। তুমি কি অপলার জন্য রাস্তার দিকে তাকিয়ে আছো? টগর জবাব দিল না। সম্ভবত সে অপলার জন্যই অপেক্ষা করছে। অপলা খাতাপত্র কিসব কিনবার জন্য নিউ মার্কেটে গিয়েছে। এতক্ষণে চলে আসার কথা, আসছে না কেন কে জানে। রানুর মনে হলো অপলার অনেক সাহস হয়েছে। আগে একা একা কোথাও যেত না, এখন যাচ্ছে। গত সপ্তাহে কলেজ থেকে ফিরল সন্ধ্যা পার করে। তাদের কি নাকি ফাংশন ছিল। রানু দেখল ফর্সা মতো রোগা একটি ছেলে এসেছে তার সঙ্গে। অনেক দিনের পরিচিত এমন ভঙ্গিতে ছেলেটি কথা বলছিল। অপলা বলল, চা খেয়ে যাও সিরাজ। ছেলেটি তার উত্তর দেয়নি, মাথা ঝাঁকিয়েছে, যার অর্থ হ্যাঁ কিংবা না দুই হতে পারে। রানু একবার ভেবেছিল বলবে, রিকশায় একজন ছেলের সঙ্গে আসা ঠিক না, এরকম আর কোনোদিন আসিস না। রিকশায় দুজন পাশাপাশি বসা মানেই গায়ের সঙ্গে গা লাগিয়ে বসা। এভাবে বসলেই শরীর অন্য কথা বলতে শুরু করে। শেষ পর্যন্ত অবশ্য এইসব কথা বলা হয়নি, কারণ কথাগুলি তার নিজের নয়, ওসমানের কথা। অন্যের কথা নিজের ভেবে বলার কোনো অর্থ হয় না। রানু বাতি জ্বালাতে গিয়ে দেখল ইলেকট্রিসিটি নেই। শহরের ইলেকট্রিসিটির এমন অবস্থা, একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট নেই, আর একবার নেই হলে সারা রাতের জন্যেই নেই। রানু হ্যারিকেন জ্বালালো, হ্যারিকেনে তেল নেই, কতক্ষণ জ্বলবে কে জানে। ড্রয়ারে মোমবাতি ছিল, কিন্তু এখন নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না। সে চায়ের পানি চাপিয়ে আবার বারান্দায় এলো। টগরের ঠান্ডা লাগছে, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে, নীল হয়ে আছে ঠোঁট। কতক্ষণ ধরে সে বৃষ্টিতে ভিজছে। টগর, কি মা, এসো মাথা মুছিয়ে দিই। টগর উঠে এলো, কোনো আপত্তি করল না। চা খাবে বাবা? তোমাকে একটু আদা চা করে দেই। টগর অবাক হয়ে বলল, আমি বড় হয়ে গেছি না? হ্যাঁ, তুমি বড় হয়েছ, অনেক বড়। এখন আমি রোজ চা খাবো? হ্যাঁ, খাবে। রানু মাথা মুছিয়ে দিতে দিতে হালকা গলায় বলল, শুধু চা না, চাইলে সিগারেট এনে দেব। তোর? রানু হেসে ফেলল। টগর উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। শীতে সে অল্প অল্প কাঁপছে। বড় মায়া লাগল রানুর। নির্বিরোধী শান্ত ছেলে হয়েছে টগর, কারো প্রতি তার কোনো অভিযোগ নেই। রানু পিরিচে চা ঢেলে দিল। টগর কেমন বিড়ালের বাচ্চার মতো চুকচুক করে চা খাচ্ছে। একবার মুখ তুলে মাকে দেখল এবং হেসে ফেলল। টগর সোনামণি আজ এত খুশি কেন? এমনি। না, এমনি নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে।
টগর লজ্জিত ভঙ্গিতে পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করল, নীল রঙের চিঠির কাগজ। সে কাগজটা মার দিকে বাড়াল না, টেবিলে রেখে মাথা নিচু করে হাসতে লাগল। কি এটা, চিঠি? হ্যাঁ। কার চিঠি? কে লিখেছে? বাবা। রানু কাগজ তুলে নিল। ওসমানের চিঠি নয়, চিঠিটা অপলার লেখা। বাবার চিঠি এসেছে এই বলে সে নিশ্চয়ই টগরকে বুঝিয়েছে। মেয়েলি ধরনের একটা ট্রিক। রানু অপ্রসন্ন মুখে চিঠিতে চোখ বোলাতে লাগল। প্রিয় টগর সোনা, তুমি কেমন আছো? তোমার কথা খুব ভাবি। লেখালেখি নিয়ে খুব ব্যস্ত, তাই আসতে দেরি হচ্ছে। এক কাজ করো না কেন, চলে এসো এখানে। তুমি এলে খুব মজা হবে, আমরা খুব বেড়াবো, পুকুরে সাঁতার কাটব। আসবে না তুমি? না এলে আমি রাগ করব। আসবে আসবে আসবে। রানু ভুরু কুঁচকে দীর্ঘ সময় চিঠিটির দিকে তাকিয়ে রইল। এই নকল চিঠিটা কি উদ্দেশ্যমূলক নয়? অপলা কি এখানে সূক্ষ্ম একটা চাল দেওয়ার চেষ্টা করছে না? সে নিশ্চয়ই ভেবেছে টগর চিঠি পেয়ে ব্যস্ত হয়ে উঠবে বাবার কাছে যাবার জন্যে। টগর অবশ্য সেরকম কিছু করছে না। রানু একবার ভাবল, বলে, টগর, এটা একটা নকল চিঠি, এই চিঠি তোমার বাবার লেখা নয়। কিন্তু সে তা বলল না। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। সন্ধ্যা মিলিয়ে গেছে, অপলার দেখা নেই। কত দেরি করবে সে? রানুর মনে হল অপলাকে কিছু বলা দরকার। স্বাধীনতা মানে রাত করে বাড়ি ফেরা নয়। সে নিজে একজন স্বাধীন মহিলা, কিন্তু সে রাত বিরেতে বাড়ি ফেরে না। অপলা ফিরল কাক ভেজা হয়ে। কাগজ কিনতে গিয়েছিল, কিন্তু কোনো কাগজপত্র দেখা গেল না। সে গুনগুন করতে করতে বাথরুমে কাপড় বদলাতে গেল। বাথরুম থেকেই বলল, ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি নেমেছে, তাই না আপা? আমি আজ অবশ্য ইচ্ছে করেই ভিজলাম। যখন খুব তেজে বৃষ্টি নামল তখন রিকশার হুড ফেলে দিলাম। রাস্তায় যারা ছিল সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমাকে পাগল ভেবেছে বোধহয়। রানু তার কথার কোনো জবাব দিল না। মেয়েটি দ্রুত বদলে যাচ্ছে। এটা ঠিক সহজভাবে গ্রহণ করা মুশকিল। তাকে বললে কেমন হয়, অপলা, তুই এরকম হয়ে যাচ্ছিস কেন? অপলা খুঁজে মোমবাতি বের করল। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে পড়তে বসল। পড়া আগাল না। এক জায়গায় বসে সে পড়তে পারে না, ঘুরে ঘুরে পড়তে হয়। বই বন্ধ করে সে টগরের সঙ্গে গল্প করতে বসল। পাশেই রানু আছে, সেদিকে সে কিছুমাত্র লক্ষ্য করছে না, যেন এই ঘরে রানু নামের কেউ নেই। ভূতের গল্প শুনবি টগর? হুম। হুম কি, ভালো করে বল। বল, হ্যাঁ শুনব। হ্যাঁ শুনব। ভয় পেয়ে কাঁদবি না তো? না, কাঁদব না। সত্যি ভূতের গল্প শুনবি না মিথ্যা ভূতের গল্প? সত্যি ভূতের গল্প। অপলা হ্যারিকেনের আলো আরো খানিকটা কমিয়ে দিল। রানু লক্ষ্য করল টগর অপলার কোমর জড়িয়ে কোলে মাথা গুঁজে শুয়ে আছে। অপলা টগরের মাথায় বিলি কাটতে কাটতে গল্প করছে। রানু কি ঈর্ষাবোধ করছে? করছে বোধহয়। তার ইচ্ছা করছে টগরকে উঠিয়ে নিয়ে যেতে। এই সন্ধ্যাবেলা কিসের ভূতের গল্প? বৃষ্টি কমে এসেছিল। রাত 10টার দিকে আবার প্রবল বেগে বর্ষণ শুরু হল। বাতাস বইতে লাগল প্রচণ্ড শব্দে। ঝড় শুরু হল নাকি? দূর থেকেই হইচই চিৎকারের শব্দ আসছে। বস্তির কাঁচা ঘরবাড়ি কিছু উড়ে গেছে নিশ্চয়ই। অপলা বলল, কেমন ভয় ভয় লাগছে আপা, পুরুষ কেউ নেই। পুরুষ মানুষ থাকলে কি করত, ঝড় থামিয়ে দিত? তা দিত না, তবে সাহস পাওয়া যেত। ঘরে কোনো পুরুষ মানুষ না থাকলে কেমন একা একা লাগে। এরকম মেয়েলি ধরনের কথা বলিস না তো, গা জ্বালা করে। মেয়ে মানুষ মেয়েলি ধরনের কথাই তো বলবো। তোমার নিজেরও কিন্তু আপা ভয় ভয় করছে, শুধু মুখে স্বীকার করছো না। রানু ঘুমোতে গিয়ে দেখল টগর বিছানায় নেই, আবার অপলার কাছে চলে গিয়েছে।
মশারি ফেলতে গিয়ে এক পলকের জন্যে মনে হল ঝড় বৃষ্টির রাতে কেউ একজন পাশে থাকলে ভালোই হয়। আপা, কি? তোমার তো একা একা ভয় লাগবে। সবাই মিলে আজ একসঙ্গে ঘুমোলে কেমন হয়? আমার তো ভয়টাই নেই, তুই ঘুমোতে যা। আর একটা কথা শোন, বানিয়ে বানিয়ে টগরকে চিঠি লেখার দরকার নেই। বেচারা তার বাবার জন্য মন খারাপ করে থাকে, থাকতে থাকতে একসময় অভ্যাস হয়ে যাবে, তখন আর খারাপ লাগবে না। অভ্যাস হওয়ার দরকার কি? বাবার জন্য ছেলের মন খারাপ হওয়াটা কি খারাপ? গত 3 মাসে যে বাবার ছেলের কথা একবারের জন্য মনে হয়নি, তার জন্য মন খারাপ হওয়া ঠিক না। একবারও ছেলের কথা মনে হয়নি সেটা তুমি কিভাবে বলছো? চিঠি লেখেননি তার মানে তো এই নয় যে আমি তোর কাছে কোনো মানে শুনতে চাইনি। শোনো আপা, আমি যদি টগরকে নিয়ে দুলাভাইয়ের গ্রামে বেড়াতে যাই, তোমার আপত্তি আছে? কলেজ 2 দিন বন্ধ থাকবে, সোমবার এবং বুধবার। মঙ্গলবার মিস করলে 3 দিন ছুটি পাওয়া যাবে। যাব? রানু অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। বলে কি এই মেয়ে? কি আপা, যাব? যাওয়া কোনো সমস্যা হবে না। ট্রেনে যাব, তারপর ছুটি হয়েছে, নিজের বাড়িতে যা। নিজের বাড়িতে আমার কি আছে বলো? তাছাড়া 1-2 দিনের জন্য গিয়ে হবেইটা কি? গরমের ছুটিতে তো এমনি যাব না? অপলা রানুর পাশে বসল। সে কি আগের চেয়ে রূপবতী হয়েছে, না হ্যারিকেনের অস্পষ্ট আলোয় তাকে সুন্দর লাগছে? এত লম্বা চুল ছিল অপলার, তা আগে লক্ষ্য করা হয়নি। অপলা হালকা গলায় বলল, তোমার সঙ্গে আমার অনেক মিল আছে আপা। তোমার কোথাও কেউ নেই, আমারও নেই। এটা এমন কোনো হাসির কথা নয়, কিন্তু অপলা হাসল। রানু বলল, অনেক অমিলও আছে। তা আছে, স্বভাব চরিত্র দুজনের দুরকম। তোর স্বভাব চরিত্র অবশ্য দ্রুত বদলাচ্ছে। তোমারও বদলাচ্ছে। যত দিন যাচ্ছ তুমি ততই কঠিন হচ্ছ। এটা ঠিক না আপা। নিজে কষ্ট পাচ্ছ, অন্যকেও কষ্ট দিচ্ছ। অপলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, উঠে দাঁড়াল। রানু কিছুই বলল না। অপলা দরজার কাছে গিয়ে থমকে দাঁড়াল এবং শান্তস্বরে বলল, আমি ঠিক করেছি, আমি যাব। টগরকে তুমি আমার সঙ্গে দিতে না চাও, দিও না। আমি একাই যাব। হঠাৎ তোর এত আগ্রহের কারণ কি? আমি দুলাভাইয়ের একটা চিঠি পেয়েছি, তিনি আমাকে যাবার জন্য লিখেছেন। চিঠি কবে পেয়েছিস? গতকাল। সেখানে কি লেখা আছে টগরকে নিয়ে যাবার জন্যে? না, নেই। তুই একাই যা, ওকে নেবার দরকার নেই। আপা, তুমি কি চিঠিটি পড়তে চাও? না, আমি পড়তে চাই না। অন্যের চিঠি পড়ার অভ্যেস আমার নেই। ব্যক্তিগত চিঠি আমি পড়ি না। পড়তে চাইলে পড়তে পারো, তোমার টেবিলের উপর রেখে এসেছি। টগরকে আমার সঙ্গে যেতে দাও আপা, প্লিজ। অপলা ঘুমোতে গেল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। সে খানিকক্ষণ কাঁদল। কত অদ্ভুত দুঃখ কষ্ট আছে মানুষের। এরকম সুন্দর একটি রাতে কেউ কাঁদে? রানু হঠাৎ ঠিক করল টগরকে সে অপলার সঙ্গে যেতে দেবে। রানু ভাবতেও পারেনি অপলা সত্যি সত্যি টগরকে নিয়ে রওনা হবে। এ জীবনে আমরা অনেক কিছুই করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত করা হয়ে ওঠে না। কল্পনাকে কাজে লাগানো কঠিন। রানু কলেজে উঠে একবার ঠিক করেছিল একা একা সোনারগাঁ যাবে, প্রাচীন রাজধানী ঘুরে ঘুরে দেখবে। এখনো তা করা হয়ে ওঠেনি, অথচ কত কাছে সোনারগাঁ। রানু লক্ষ্য করল অপলা বেশ ঘটা করে তার সুটকেস ঠিকঠাক করছে। খুব উৎসাহ নিয়ে টগরের সঙ্গে আসন্ন ভ্রমণ প্রসঙ্গে আলোচনা করছে। উদ্দেশ্য অবশ্যই রানুকে শোনানো, কিন্তু রানু চুপচাপ। সে কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না। অপলা যখন বলল, টগরের জন্য কি গরম কাপড় নেব? রানু হেসে বলল, এই গরমে গরম কাপড় কেন? থাক তাহলে, নেবার দরকার নেই। তোমাকে ছেড়ে থাকতে পারবে কিনা কে জানে, হয়তো রাতে উঠে কাঁদতে শুরু করবে। কাঁদবে না? আমারে মনে হয় কাঁদবে না। আমার কি মনে হয় জানো আপা? আমার মনে হয় বাবাকে ছেড়ে আসতেই চাইবে না।
আসতে না চাইলে রেখে আসিস। অপলা ঘাড় ঝাঁকিয়ে বলল, আমি কিন্তু সত্যি সত্যি রেখে আসব। রানু গম্ভীর হয়ে বলল, বললাম তো রেখে আসিস। তুমি খুব মুখ কালো করে বলছো, এটা রাগের বলা। এই কথাটা হাসি মুখে বলতে পারবে? দেখি হাসতে হাসতে বলো তো। রানু বিরক্ত হয়েছে, কিছু বলেনি। ইদানিং অপলা তাকে বেশ বিরক্ত করছে। সে যা পছন্দ করে না তা করতে চেষ্টা করছে। ইচ্ছে করেই করছে বোধ হয়। কেন সবাই এমন বৈরী হয়ে উঠছে? অপলারা যাবে সকাল 11:30টায়। রানু অফিসে গেল না। খুব ঘন ঘন অফিস কামাই হচ্ছে। এখন পর্যন্ত এই নিয়ে কেউ তাকে কিছু বলছে না। কোনো এক সময় হয়তো বলবে। সিদ্দিক সাহেব মিষ্টি মিষ্টি গলায় খুব কড়া কড়া কিছু কথা শুনিয়ে দেবেন। এই লোকটিও এখন তার পছন্দ হচ্ছে না। পছন্দ না হবার কোনো কারণ নেই। সিদ্দিক সাহেব মানুষটি ভদ্র, কাজ বোঝেন এবং প্রচুর কাজ করেন। সমস্যাটি তাহলে কোথায়? এরকম হচ্ছে কেন রানুর? টগর সকাল থেকেই বেশ গম্ভীর। বারবার তার নিজের ছোট্ট সুটকেস নিয়ে নাড়াচাড়া করছে। রানু ভেবেছিল টগর শেষ মুহূর্তে মত বদলাবে, মাকে ছেড়ে যেতে চাইবে না। কিন্তু টগরের ভাবভঙ্গি সেরকম নয়। সে মাকে কিছুটা এড়িয়ে চলছে। সম্ভবত তার ধারণা হয়েছে মা হঠাৎ বলবে, তোমার যাবার দরকার নেই টগর, তুমি চলে গেলে আমি একলা হয়ে যাব, রাতে ভয় লাগবে, তুমি থেকে যাও। টগর অপলার পাশে পাশে ঘুরছে, মাঝে মাঝে আর চোখে দেখছে মাকে। চোখে চোখ পড়া মাত্র মাথা ঘুরিয়ে নিচ্ছে, যেন সে মাকে চিনতে পারছে না। ওরা রওনা হবার আগে আগে রানু টগরকে নিয়ে বারান্দায় চলে গেল। টগর, খুব সাবধান থাকবে কেমন? একা একা পুকুরে যাবে না, ঠিক আছে? টগর মাথা নাড়ল, সে যাবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। করব। বাবার জন্য কি নিয়ে যাচ্ছ? টগর অবাক হয়ে তাকালো মার দিকে। ঠিক এই প্রশ্ন সে আশা করেনি। বাবার জন্য কিছু একটা নিয়ে যাওয়া উচিত না? সে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, কি আনলে আমার জন্যে? তখন কি বলবে তুমি? কি নেব? ভেবে টেবে বের করো কি নিতে চাও। তুমি বলে দাও। এমন কিছু নিতে হবে যাতে সে খুশি হয়। ভেবে বের করতে হবে কি নিলে খুশি হবে। এসো আরো ভাবি। আর বোকা ছেলে, এমন করে কেউ বুঝি ভাবে? ভাবতে হয় গালে হাত দিয়ে। টগর সত্যি সত্যি গালে হাত দিল। রানু হেসে ফেলল। চমৎকার একটি ছবি। ছেলে গালে হাত দিয়ে ভাবছে বাবার জন্য কি নেওয়া যায়। এর মধ্যে কোথায় যেন মন খারাপ করার মতো একটা ব্যাপার আছে। রানু বলল, আমার জন্য মন খারাপ লাগবে না? লাগবে। কাঁদবে না আমার জন্যে? হ্যাঁ, কাঁদব। একটু কাঁদো তো আমি দেখি। টগর ফিক করে হেসে ফেলল। ছোট্ট ছোট্ট হাতে জড়িয়ে ধরল মাকে। রানু একটা নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে দীর্ঘদিন সে এই শিশুটিকে দেখবে না, আর সে ফিরে আসবে না মার কাছে। রানু ভেবেছিল ঘর থেকেই সে তাদের বিদায় দেবে, কি মনে করে ওদের ট্রেনে উঠিয়ে দিতে গেল। ট্রেন ছাড়বার আগে আগে অপলা বলল, তুমি একা একা ও বাড়িতে থাকতে পারবে না আপা, তুমি খালার কাছে চলে যাও, খালার সঙ্গে থাকো। রানু গম্ভীর স্বরে বলল, আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই টগরকে চোখে চোখে রাখবি, যেন পানিতে না নামে। কোনো ভয় নেই আপা, আর পৌঁছেই টেলিগ্রাম করবি। টেলিগ্রাম পৌঁছাবার আগেই তো আমরাই চলে আসব। তবু করবি। ঠিক আছে, করব। রানু হঠাৎ লক্ষ্য করল টগর কাঁদছে। অপলা বিরক্ত হয়ে বলল, কাঁদছিস কেন? টগর জবাব দিল না। শাড়ির আঁচলে সে মুখ ঢেকে রেখেছে। বারবার তার ছোট্ট শরীর কেঁপে কেঁপে উঠছে। অপলা বলল, মার জন্য খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাবার দরকার নেই, তুই থেকে যা। না, আমি যাব। টগরের কান্না আরও বেড়ে গেল। গার্ড হুইসেল দিয়েছে, গাড়ি চলতে শুরু করবে। অপলা বিব্রত মুখে বলল, আপা তুমি উঠে এসো না প্লিজ। রানু জবাব দিল না, দাঁড়িয়ে রইল, এবং একসময় ট্রেন ছেড়ে দিল। তার নিজের চোখেও কি পানি আসছে? আসছে বোধ হয়। সব কেমন ঝাপসা ঝাপসা লাগছে। রানু সানগ্লাস চোখে দিল।
জল ভরা চোখ কাউকে দেখাতে ইচ্ছে করে না। ট্রেন চলে যাবার পরও সে কিছুটা সময় ঘুরে বেড়াল স্টেশনে। সিলেট মেল এসে থেমেছে, ব্যস্ত হয়ে যাত্রীরা নামছে। কত বিচিত্র ধরনের মানুষ আছে এই পৃথিবীতে। একজন মানুষের সঙ্গে অন্যজনের কোনো মিল নেই। ছোট একটি বাচ্চা গর্বিত ভঙ্গিতে গটগট করে হাঁটছে। তার মা হাত ধরতে চাচ্ছে, সে কিছুতেই হাত ধরতে দেবে না। কি গম্ভীর শিশুটির চলার ভঙ্গি! টগরের মতো হয়েছে বোধহয়। রানুর চোখ আবার ভিজে উঠছে। মন দুর্বল হয়ে গেছে। ভালো কথা নয়। রানুর মামা ইসমাইল সাহেব রানুকে দেখে খুবই অবাক হলেন। দীর্ঘদিন পর সে বাড়িতে এলো। ইসমাইল সাহেব বারান্দায় ইজি চেয়ারে শুয়েছিলেন। তিনি উঠে বসতে চেষ্টা করলেন, পারলেন না। এখন প্রায় অথর্ব অবস্থায় এসে পৌঁছেছেন। নিজে নিজে কিছুই প্রায় করতে পারেন না। কেমন আছো মামা? ভালো আছি, বেশ ভালো। তুই কি মনে করে? দেখতে এলাম। বাসায় কেউ নেই নাকি? ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ে বাড়িতে গেছে, চলে আসবে। সন্ধ্যার আগেই চলে আসবে। তুই বস। রানু বসল। ইসমাইল সাহেব হাত বাড়িয়ে রানুকে কাছে টানলেন। হালকা গলায় বললেন, এখনো রাগ পুষে রেখেছিস? না মামা, কারো উপর আমার রাগ নেই। এদিকে তো আসিসই না। ইচ্ছে করেই আসি না। কেন? তোমার কথা না শুনে বিয়ে করলাম, খুব রাগ করলে তুমি। বাড়ি থেকে বের করে দিয়েছিলে, মনে আছে? ইসমাইল সাহেব কিছু বললেন না। রানু নিঃশ্বাস ফেলে বলল, সেই বিয়ের আজ এই অবস্থা, লজ্জাতেই আসি না। আজ কি মনে করে এলি? কিছু করার ছিল না, কোথাও যাবার ছিল না, তাই এসেছি। টগরকে কার কাছে রেখে এসেছিস? ও তার বাবার কাছে গেছে, গ্রামের বাড়িতে। ওর বাবা কিছুদিন ধরে গ্রামের বাড়িতে আছেন। জানি। কিভাবে জানলে? কোন পত্রিকায় যেন দেখলাম, কথা সাহিত্যিকের নির্বাসন। রানু চুপ করে গেল। ইসমাইল সাহেব মৃদু স্বরে বললেন, গ্রাম নিয়ে কিছু লিখবেন বোধ হয়। জানি না, লিখলে লিখবে। লেখালেখির উপর আমার কোনো ভক্তি নেই, উৎসাহ নেই। ওই প্রসঙ্গ থাক মামা, অন্য কিছু নিয়ে আলাপ করো। তোমার শরীর এখন কেমন? ভালো না, সময় বোধহয় শেষ হয়ে আসছে। আফসোস হয়? না, দায়িত্ব পালন করেছি, মেয়েগুলির বিয়ে দিয়েছি, ছেলেটা চাকরি করে। আফসোস কেন থাকবে? কোনো আফসোস নাই। চা খাবো মামা? নিজে বানিয়ে খেতে হবে। কাজের ছেলেটা কোথায় যেন গেছে। তুমি খাবে? চা সিগারেট আমার জন্য নিষিদ্ধ, তবে তোর খাতিরে খাবো এক কাপ। রানু চা বানাতে গেল। সে প্রায় 12 বছর এই বাড়িতে কাটিয়েছে, তবু সব কেমন অচেনা লাগছে। পুরনো আসবাবপত্র প্রায় কিছুই নেই, ঝকঝক করছে চারদিক। তার সময় এরকম ছিল না, এলোমেলো থাকত সব কিছু। এখন ঘর সাজায় কে? এই বাড়িতে কোনো মেয়ে নেই। মামা তার ছেলের বিয়ে দেননি, নাকি দিয়েছেন কিন্তু তাকে জানাননি, বোধহয় তাই। মামার সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই তার। রানু সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। মামা, তোমার চা। চিনি দিইনি। চিনি নিশ্চয়ই খাও না? না, খাই না। ইসমাইল সাহেব নিঃশব্দে চায়ের চুমুক দিতে লাগলেন। তার স্বাস্থ্য ভেঙে গেছে। চায়ের চুমুক দেবার ভঙ্গি, বসে থাকার ভঙ্গি, সব কিছুতেই গম্ভীর ক্লান্তির ছোঁয়া। সত্যি সত্যি কি তার সময় শেষ হয়ে এসেছে? যাবার প্রস্তুতি নিচ্ছেন? রানুর বড় মায়া লাগল। ইসমাইল সাহেব বললেন, আজ রাতটা আমার এখানে থেকে যা। বুলুর বিয়ে দিয়েছি, ওর বউকে দেখবি। বুলুর বিয়ের কথা আমাকে বলনি তো? বলার মতো বিয়ে নয়, বলার মতো হলে বলতাম। ইসমাইল সাহেব ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে মাথা রাখলেন। তোমার শরীর এত খারাপ, তবু সবাই তোমাকে একা ফেলে চলে গেল? ওরা যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। সব সময় আমাকে নিয়ে ব্যস্ত, এটা সহ্য হয় না। রানু খানিকক্ষণ ইতস্তত করে বলল, মামা,
আমি টগরকে নিয়ে যখন আলাদা হয়ে গেলাম, তুমি একবারও জিজ্ঞেস করলে না কেন এরকম করলাম। ইসমাইল সাহেব চোখ বন্ধ করে শুয়ে রইলেন, কিছু বললেন না। আমি আশা করেছিলাম তুমি অন্তত জানতে চাইবে, আমার সব কথা শুনবে এবং শেষ পর্যন্ত বলবে, যা করেছিস ভালোই করেছিস। ইসমাইল সাহেব ক্লান্ত গলায় বললেন, যা করেছিস ভালোই করেছিস। তুমি কিছু না জেনেই বলছো মামা। মন দিয়ে শোনো, মনিকা নামের একটি মেয়ের সঙ্গে টগরের বাবার খুব ভাব ছিল। মেয়েটি দারুণ রূপবতী এবং চমৎকার মেয়ে। মামা, আমার কথা শুনছ? ইসমাইল সাহেব জবাব দিলেন না। রানু দেখল তিনি ঘুমিয়ে পড়েছেন। সন্ধ্যা মিলিয়েছে, গাছে গাছে পাখপাখালি ডাকছে, আকাশে মেঘ। আজও বোধহয় ঝড় বৃষ্টি হবে। রানু ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। অপলারা পৌঁছল সন্ধ্যা মিলবার পর। ট্রেন থেকে নেমেই সে একটি নিঃশ্বাস গোপন করল। আকাশ মেঘে কালো হয়ে আছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। অল্প কিছু লোক নেমেছে ট্রেন থেকে, তারা মুহূর্তের মধ্যেই উধাও। ফাঁকা স্টেশন, চারিদিক নিশুতি রাতের মতো নীরব। অপলা টগরের হাত ধরে বলল, ভয় লাগছে টগর? না। কিসের শব্দ হচ্ছে খালা? কি জানি, ঝিঁঝি পোকা বোধ হয়। তোর ভয় লাগছে না তো? না, ভয়ের কিছু নেই। তোদের দাদার বাড়ি এখানে সবাই চিনে, বললেই হবে মুক্তার বাড়ি। স্টেশন থেকে কোয়ার্টার মাইল। কোয়ার্টার মাইল কি? কোয়ার্টার মাইল হচ্ছে খুব কাছে। তো ভয় লাগছে না তো? না। বৃষ্টি নামার আগে আগেই পৌঁছে যাব, আর না হয় বৃষ্টিতে অল্প ভিজব। কি বলিস? মজাই হবে। টগর উত্তর দিল না। তার মোটেই ভয় লাগছে না, বেশ মজাই লাগছে। বৃষ্টি নামলে আরও মজা হবে। শুধু ঝিঁঝি পোকার ডাকটা শুনতে কেমন কেমন লাগছে। এই পোকাগুলি মানুষকে কামড়ায় কিনা কে জানে। এই প্রশ্নটি জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সে জানে জিজ্ঞেস করলে ঠিক উত্তর পাওয়া যাবে না। অপলা বলবে, না না, কামড়ায় না। টগর লক্ষ্য করল খালামণি কেমন অসহায় ভঙ্গিতে সুটকেস হাতে দাঁড়িয়ে আছে। সে বোধহয় কাউকে জিজ্ঞেস করতে চায় কোন দিকে যেতে হবে, কিন্তু কাকে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। খালামণি, চলো। দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন? ওই যে লোকটা আসছে, ওকে জিজ্ঞেস করব। ও বোধহয় স্টেশন মাস্টার। কিভাবে বুঝলে? অপলা উত্তর দিল না, লোকটির দিকে এগিয়ে গেল। স্টেশন মাস্টার অবাক হয়ে বললেন, কোথায় যাবেন? মুক্তার বাড়ি? ফয়সাল সাহেবের বাড়ি? সে তো অনেকটা দূর। কত দূর? মাইল খানিকটা তো হবেই। গ্রামের মাইল শহরের মাইলের মতো না। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, তবু মাইল শেষ হবে না। পুরুষ মানুষ কেউ নেই আপনাদের সঙ্গে? জি না। মুক্তার সাহেবের বাড়িতে তো কেউ থাকে না, সেখানে কার কাছে যাবেন? অপলার বুক ধক করে উঠল। ট্রেনে ওঠার পর থেকে এরকম একটা আশঙ্কা তার হচ্ছিল। গিয়ে দেখবে বাড়ি তালাবদ্ধ, দুলাভাই চলে গেছেন ঢাকা কিংবা অন্য কোথাও। বাড়ি দেখাশোনার জন্য যারা ছিল তারাও নেই। মেয়ের বাড়িতে বেড়াতে গেছে কিংবা অন্য কোনো গ্রামে যাত্রা দেখতে গেছে। ঢাকা ফিরে আসার কোনো ট্রেন নেই, তারা রাত কাটাচ্ছে স্টেশনে। এমন সময় দুষ্ট কিছু লোকজন তাদের ঘিরে ধরল। তাদের মধ্যে একটা লোক খুব লম্বা, তার সরু সরু হাত লোমে ভর্তি। সে খপ করে অপলার হাত ধরে বলল, দুশ্চিন্তাগুলো এত স্পষ্ট হয় কেন কে জানে। ট্রেনে ওঠার পর থেকে তার আশেপাশের সবাইকে অপলার দুষ্ট লোক বলে মনে হচ্ছিল। একজন টগরকে বাদাম কিনে দিল, অপলার সঙ্গে খুব খাতির জমানোর চেষ্টা করল। অপলার দৃঢ় ধারণা হল লোকটার কোনো একটা মতলব আছে। সেই ধারণা ঠিক হয়নি। লোকটি ময়মনসিংহ স্টেশনে নেমে গেছে এবং নেমে যাবার আগে অপলাকে বলেছে, যদি দেখেন পৌঁছাতে পৌঁছাতে রাত হয়েছে তাহলে স্টেশন মাস্টারকে বলবেন পৌঁছে দিতে, অন্য কাউকে বলবেন না। আজকাল গ্রামেও টাউট শ্রেণীর একদল মানুষ তৈরি হয়েছে। স্টেশন মাস্টার যথেষ্ট করলেন, একজন কুলি জোগাড় করলেন।
হারিকেন এবং ছাতার ব্যবস্থা করলেন। বারবার বললেন, মেয়ে মানুষের এতটা সাহস থাকা উচিত না, ছোট একটা বাচ্চাকে নিয়ে একা একা রওনা হওয়া। কি সর্বনাশের কথা! দিনকালও ভালো না, যখন তখন ঝড়টর হচ্ছে। পথে নেমে টগরের খুব আনন্দ হল। কত অদ্ভুত সব দৃশ্য চারদিকে, সবই অচেনা। কত রকম শব্দ উঠছে, আর সারাক্ষণই কেমন মজার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। একটা বাঁশঝাড়ের কাছে এসে সে থমকে দাঁড়াল। ওইসব কি জোনাকি খালামণি? হ্যাঁ। কি করছো ওরা? খেলা করছে বোধ হয়। এখানে এত জোনাকি, কিন্তু শহরের জোনাকি নেই কেন? জানি না, তোমার বাবাকে জিজ্ঞেস করবে। চলো টগর, দাঁড়িয়ে থাকবে না, দেরি হচ্ছে, বৃষ্টি নামবে। বেশিক্ষণ দাঁড়াবো না, অল্প একটু দাঁড়াবো। বৃষ্টি নামবে তো, নামুক। টগর কিছুক্ষণ পরপরই দাঁড়িয়ে পড়েছে। তাকে আর নাড়ানো যাচ্ছে না। অপলা তাকে কোলে তুলতে চেষ্টা করল, সে কোলে উঠবে না, সমস্তটা পথ হেঁটে যাবে। কিসের শব্দ হচ্ছে খালামণি? ঘণ্টার শব্দ হচ্ছে। ঘণ্টার শব্দ কেন হচ্ছে? এটা হিন্দু বাড়িতে পূজা করছে, ওরা ঘণ্টা বাজিয়ে পূজা করে। ওরা ঘণ্টা বাজিয়ে পূজা করে কেন? জানি না কেন, ওদের জিজ্ঞেস করো। টগর ভেবে পেল না, এত সব সুন্দর দৃশ্য, এত সুন্দর সব শব্দ, কিন্তু খালামণির ভালো লাগছে না কেন? একটা জায়গায় দেখা গেল লক্ষ লক্ষ ব্যাঙ ডাকছে। প্রথমে একটা ব্যাঙ মোটা গলায় কয়েকবার ডাকে, তার পরপরই অন্য ব্যাঙগুলো লাফালাফি করে ডাকতে ডাকতে হঠাৎ চুপ করে যায়। এরকম করে কেন ওরা খালামণি? খালামণি, আর একটা কথাও না, তুমি আমার কোলে এসো টগর, এখন অনেক দূর। ব্যাঙরা সবাই একসঙ্গে কথা বলে কেন? জানি না কেন। চুপ করে থাকো তো, এখন বৃষ্টি হলে দেখবি কি অবস্থা কি হয়। বাড়ির কাছাকাছি আসতে আসতে সত্যি সত্যি বৃষ্টি নামল। প্রথমে ছোট ছোট ফোঁটা, তারপরই মুষল বর্ষণ, সেই সঙ্গে ঠান্ডা বাতাস। ছাতা মেলতেই সেটা উল্টে গেল। টগর বলল, ছাতা উল্টে গেল কেন খালামণি? এবার কিন্তু চড় খাবি টগর। সঙ্গের কুলি জিজ্ঞেস করল আশেপাশের কোনো বাড়িতে গিয়ে দাঁড়াবে কিনা। অপলা রাজি হল না। তারা বাড়িতে পৌঁছল কাক ভেজা হয়ে। অপলার শাড়ি কাদায় মাখামাখি, সে দুবার কাদায় পা পিছলে পড়েছে। স্যান্ডেলের ফিতা গিয়েছে খুলে। রাগে দুঃখে তার কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু টগরের আনন্দের সীমা নেই। তার 5 বছরের ক্ষুদ্র জীবনে এত আনন্দের ভ্রমণ সে এর আগে আর করেনি, এবং কে জানে হয়তো ভবিষ্যতেও আর করবে না। তীব্র এবং তীক্ষ্ণ আনন্দের মুহূর্ত একজন মানুষের জীবনে বারবার আসে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়, আজ 9ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।